সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যেন একদম আগুনের উপর রেখার উপর দাঁড়িয়ে আছে। একদিকে ভারত, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, আর মাঝখানে বিতর্কের কেন্দ্রের এক নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যাকে বলি পিচাস ইউনূস। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম ফাস্ট পোস্টের এর একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরোক্ষভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, নয়াদিল্লি বাংলাদেশের সাথে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা। এই বক্তব্য শুনে অনেকে ভাবছেন এটা কি শুধু পরামর্শ নাকি এক ধরনের রাজনৈতিক হুঁশিয়ারি। আমরা একটু আমাদের সাথে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ব্লগার জনাব শেখ ফরিদ। আমরা একটু ফরিদ ভাই স্বাগতম আপনাকে। আমরা একটু নিউজটাতে এই ফার্স্ট পোস্ট নিউজে যে কথাটা ডায়লগটা এসেছে আমরা একটু দর্শকের উদ্দেশ্যে দেখে আপনার কাছে যাব। এখানে এই ফার্স্ট পোস্ট ইন্ডিয়ার বহুল প্রচারিত, সেখানে বলা হচ্ছে ইউনূস should watch his words. রাজনাথ সিং says India does not want tiff with বাংলাদেশ। ইউনূসের কথার দিকে সতর্ক থাকতে বলেছে এবং রাজনাথ সিং বলছেন যে ভারত আসলে বাংলাদেশের সাথে ঝগড়া চায় না। এখানে উল্লেখযোগ্য রিপোর্টটা আপনি পড়েছেন, আমরা দর্শকের সম্পর্কে এই বিষয়ে আসলে অলরেডি উপস্থাপনা করেছি, বাংলায় যেটুকু আমি সারমর্ম আছে সেটা আপনি শুনলেন। এছাড়া যেটা হয়েছে আমরা সেই বিষয়ে একটু বলে আপনার কাছে আসতেছি। সবকিছু সূত্রপাত গত বছর আগস্টে যখন শিক্ষার্থী এবং নেতৃত্বাধীন আন্দোলনের পর শেখ হাসিনা সরকার ক্ষমতা হারায়। এরপর আন্তর্জাতিক চাপের মুখে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। কিন্তু ক্ষমতা আসার পর থেকে ইউনূস সরকারের নীতি এবং বক্তব্য নিয়ে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করে আসছে, কারণ শেখ হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশের মতো কৌশলগত সহযোগিতা ছিল এক নতুন উচ্চতায়। রেল বন্দর প্রতিরক্ষা এমনকি গঙ্গার পানি বন্টন নিয়ে একাধিক যৌথ চুক্তি হয়েছিল, কিন্তু ইউনূস সরকারের আগমন যেন এই সম্পর্কে ছন্দপতন হয়। সম্প্রতি ইউনূস এবং ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা জানি যে ইউনূস ভারতকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেছে, সেভেন সিস্টার নিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করেছে, নানান ধরনের প্রোপাগান্ডা করার, ভারতের উপরে এলিগেশন দেওয়ার চেষ্টা করেছে। এই পরিপ্রেক্ষিতেই আজকে রাজনাথ সিং সেই জায়গাটাতে তাকে হুঁশিয়ারি করেছে। সাথে সাথে এই হুঁশিয়ারিটা তখন করলো যখন আমরা সর্বশেষ জানতে পেরেছি, গতকালকে পর্যন্ত আমরা জানতাম ভারত চিকেন নেকের পাশে আমাদের 2টা সামরিক ঘাঁটি করেছে, কিন্তু গতকাল গভীর রাতে আমরা আরেকটা নিউজে ইন্ডিয়ান একটা টাইমের নিউজ থেকে জানতে পেরেছি যে 2টা নয় 3টা পোস্ট তৈরি করেছে, 3টা সামরিক ঘাঁটি তৈরি করেছে। আসলে এই যে হুমকি দেওয়া এই মুহূর্তে ফরিদ ভাই, এই মুহূর্তে রাজনাথ সিং এর যে এই ধরনের সতর্কবার্তা হুমকি, এর পরিপ্রেক্ষিতে আমরা আসলে আমাদের জন্য ভারত কি বার্তা দিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এটা রাজনাথ সিং এর বক্তব্য মানে পুরোপুরি ভারত সরকারের এটা বক্তব্য, এবং রাজনাথ সিং এর এই বক্তব্য শুধু যে বাংলাদেশের জন্য না, এটা আসলে পাকিস্তান এবং বাংলাদেশের যে ঘটনা এখন বাংলাদেশে ঘটতেছে, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক ছেদ ঘটেছে এবং পাকিস্তানের সাথে যে সুসম্পর্ক তৈরি হয়েছে, এটার বিরুদ্ধে একটা মেসেজ দিয়ে দিয়েছেন রাজনাথ সিং। এই রাজনাথ সিং শুধু তিনি কূটনৈতিক ভাষায় বলেছেন যে তিনি যেন তার বার্তা, তার কথা ব্যবহারে সতর্ক থাকেন। আসলে যে কোনো প্রতিরক্ষা মন্ত্রী যখন এই কথা বলে, এটা একটা থ্রেট, এটা অন্য দেশের প্রতি একটা থ্রেট। তো ডক্টর ইউনূস যে কাজটা করতেছে এই পাকিস্তানের সহযোগিতায়, তুরস্কের সহযোগিতায়, কারণ এখন আমেরিকার কথা এই জন্য বলবো না, কারণ আমেরিকার সাথে এখন এই মুহূর্তের কথা বলতেছি, ঘটনা যেটা সেখানে তো ঘটনা তারা জড়িত ছিলই, কিন্তু এই মুহূর্তে ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক হয়ে গেছে, তাদের সাথে 10 বছরের সামরিক চুক্তি হয়েছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে যা যা ঘটতেছে তা তুরস্ক এবং পাকিস্তানের মদদে ঘটবে এবং ঘটতেছে। তো রাজনাথ সিং যখন বলেছেন যে তারা যেন সতর্ক থাকে, বাংলাদেশের সাথে তারা কোনো ঝামেলা চায় না, কোনো যুদ্ধ চায় না, কোনো উত্তেজনা চায় না। আসলেই তো তাই, কারণ প্রতিবেশীর ঘরে আগুন লাগলে নিজের ঘরও নিরাপদ হয়ে যায়। ভারত এটা চাইবে না, এটাই স্বাভাবিক। আর ভারত যেহেতু আমাদের রাষ্ট্রটির জন্ম থেকেই আমাদের সাথে রয়েছে, এমনকি এই রাষ্ট্রটির যখন জন্ম হয় তখন ভারত আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে, সৈন্য দিয়ে, প্রাণ, আপনার রিফিউজি হিসেবে আমরা যখন ছিলাম ওইখানে 1 বছর তারা থাকতে দিয়েছে। তো এগুলো, এই সমস্ত কারণেই তারা আমাদের উপরে হামলা করবে না, এটি স্বাভাবিক। কিন্তু এখন যা ঘটতেছে, আপনি শুধু দেখলেন 3টা ঘাঁটি তারা স্থাপন করে ফেলেছে। আজকে আবার পাকিস্তানের মানে নৌবাহিনীর সামরিক কর্মকর্তারা যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশের জলসীমানায় হাজির। সুতরাং এটা রাজনাথ সিং এর বক্তব্যটা শুধু বক্তব্য না, এটা শুধু সাধারণ কথা না, এটা একটা থ্রেট বাংলাদেশের জন্য, পাকিস্তানের জন্য, এমনকি
বহির্বিশ্বে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য একটা থ্রেট রাজনাথ সিং এর এই বক্তব্য। সম্প্রতি কিন্তু আমরা আরো একটা জিনিস দেখেছি ফরিদ ভাই, সেটা হলো যে পপি সিড, মানে হিরোইন তৈরি হয় যে পপি গাছের পপি সিড বিচি, জি জি, সেটা কিন্তু প্রায় 25,000 টন, হ্যাঁ 25,000 কেজি, সরি 25,000 কেজি কিন্তু 25 বন্দরে টন, ধরা পড়েছে। এর মাধ্যমে 25 টন চলে হ্যাঁ, যায়। এর মাধ্যমে কি এই যে যাদের জঙ্গিবাদী তাদের একটা ইনকাম সোর্স লাগে, তাদের ইনকাম সোর্সের জন্য কি এই যে পাকিস্তান আফগানিস্তান থেকে হিরোইনের ব্যবসাকে উদ্বুদ্ধ করার জন্য, মাদক ব্যবসাকে উদ্বুদ্ধ করার জন্য কি এইগুলো পাকিস্তান থেকে আসলো? জি, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। অনেকেই শুধু পত্রিকার নিউজ পড়েই খুশি হয় যে এটা পাকিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে। আসলে এই ঘটনাকে বুঝতে গেলে আমাদের কিছু বিষয় আলোচনা করতে হবে, 1-2-3 মিনিট। প্রথমত, এই আফিমের ব্যবসা কারা নিয়ন্ত্রণ করে? এই আফগানিস্তানের আফিমের ব্যবসা নিয়ন্ত্রণ করে পাকিস্তানের জেনারেল। পাকিস্তানি জেনারেলরা এই সোভিয়েত ইউনিয়নের সাথে যখন মৌলবীদের মোল্লাদের, আফগান মোল্লাদের, তালেবান মোল্লাদের ফাইট হয়, তখন এই তালেবান মোল্লারা 100% আমেরিকা এবং সিআইএর পাকিস্তানের আমেরিকার সিআইএ পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত ছিল। আর সরাসরি পাকিস্তানের জেনারেলেরা আইএসআইয়ের মাধ্যমে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আফগানিস্তানের যত আফিম থাকতো, আফিম আবাদ হতো, এগুলো সব তারা বিদেশে পাচার করতো। এছাড়া কোনো আয়ের উৎস ছিল না। এবং একটা বিশাল একটা আয়, আফগানিস্তানে প্রচুর আফিমের উৎপাদন হয়। কৃষকদের বাধ্য করা হয় আফিম উৎপাদন করতে। তো সেই প্রসেসটা এখন করতেছে। যেহেতু এখন আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ, তখন তারা নতুন মার্কেট তৈরি করার জন্য বাংলাদেশে চলে এসেছে। একদিকে বাংলাদেশের মানুষকে আফিম খাওয়াবে, পাশাপাশি অন্য দেশে তারা এই বাংলাদেশকে ব্যবহার করে রপ্তানি করবে। এটা হচ্ছে তাদের প্ল্যান। আর বাংলাদেশের মানুষকে একই সাথে ইসলামী জঙ্গিবাদ, মুসলিম জঙ্গিবাদ, পাশাপাশি পাকিস্তানি জজবা, স্বাধীনতা বিরোধী চেতনা, এমনকি বাংলাদেশের মানুষকে নেশা এই জন্য বুধ করে রাখতে যায় যাতে তারা ভবিষ্যতে এই যুব শক্তি এই রাষ্ট্রের জন্য কোনো কাজের জন্য না দাঁড়াতে পারে। কারণ আপনি যখন আফিমখোর হয়ে যাবেন, তখন তো আর এই দেশের জন্য একটা আফিমখোর তো আর দেশের জন্য কিছু করতে পারবে না। এটা একটা এই এই পাকিস্তানিদের প্ল্যান। কারণ হচ্ছে যে তারা তাদের সংসদে বলেছিল, হামে পাকিস্তান বানা দো, হামে বাংলাদেশ বানা দো, হামে সিঙ্গাপুর নেই, হামে বাংলাদেশ বানা দো। তো ওরা চিন্তা করতেছে কি যে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়, সেই জন্য তারা সকল আয়োজন করার উদ্দেশ্যেই তারা এই আফিম নিয়ে আসছে, আফিমের বীজ। বাংলাদেশ আফগানিস্তান বানানোর যে সেই চিন্তা আছে। যাই হোক, এই যে রাজনাথ সিং এর যে প্রতিক্রিয়া, এর অন্যতম একটা কারণ যেটা আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সফররত তুর্কি সংসদ প্রতিনিধিকে একটা বই উপহার দিয়েছেন এর ভিতরে, এবং যে বইটি দেখতে নিরীহ, কিন্তু এই বইটা গ্রাফিতি ছিল, যে গ্রাফিতি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 দাবি করেছিল যে বইয়ের ভিতরে লুকিয়ে আছে, বা এই ম্যাপটা গ্রেটার বাংলাদেশের পরিকল্পনার ইঙ্গিত বহন করছে। তাদের এই গোপন সূত্র জানায় বইটি এমন রয়েছে যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম বাংলাদেশের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে চিত্রিত। এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে আসলে নির্ভরযোগ্য সূত্র বা ভারত বাংলাদেশ সরকারও এটাকে অস্বীকার করেছে, কিন্তু এটা মনে হয়েছে। এছাড়াও নানান ধরনের প্রোপাগান্ডা, ভারতের বিরুদ্ধে উস্কানি, ভারতের বিরুদ্ধে নানান ধরনের সামরিক হুমকি, ইভেন পাকিস্তান বাংলাদেশের পূর্ব, মানে তাদের পূর্ব বা ভারতের পূর্ব সীমান্ত, দ্যাট মিন্স বাংলাদেশ থেকে ভারতকে অ্যাটাক করার কথাও বলা হয়েছে, জেনারেল বলেছে বা সেনাপ্রধান বলেছিল। তার পরিপ্রেক্ষিতে এই যে ভারতীয় সেনাপ্রধানের আজকে যে উদ্ধৃতি, যে হুঁশিয়ারি, তার মাধ্যমে কি মোটামুটি ভারত বাংলাদেশকে একটা যুদ্ধের পূর্ব প্রস্তুতির বা ইঙ্গিত কি দিচ্ছে, বা কঠোর ব্যবস্থা নেওয়ার কি ইঙ্গিত দিচ্ছে কিনা? কোনো সন্দেহ নাই, তিনি একই সাথে ভারতের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রতিরক্ষা মন্ত্রী। সুতরাং তার কোনো বক্তব্যকে আপনি, তার একটা শব্দকেও আপনি মানে গুরুত্ব না দিয়ে পারবেন না। তার বক্তব্য মানে সেটা সরকারের বক্তব্য, কোনো সন্দেহ নেই। কারণ একজন প্রতিরক্ষা মন্ত্রী কোনো কথা বললো, আর সেটা আপনি, এটা তো ইউনূসের বক্তব্য না যে সকালে একটা বক্তব্য দিলাম বিকেলেই ফিরে নিলাম, তা না, এই সুযোগ নাই আপনার। রাজনাথ সিং এমনি কম কথার মানুষ। ভারতের আপনি দেখবেন অমিত শাহ অনেক আলোচনা করে, অনেক কথা বলে অমিত শাহ গৃহমন্ত্রী, কিন্তু রাজনাথ সিং খুব কম কথা বলে, প্রয়োজনের বাইরে সে কথা বলে না। সুতরাং তার এই থ্রেট সরাসরি যে তোমরা বাংলাদেশ বলো আর পাকিস্তান বলো আর তুরস্ক বলো, ভারতের জন্য নিরাপত্তার জন্য হুমকি হবা, তাহলে তোমাদেরকে যা করার আমরা তা করবো, এটাই তার এটা মেসেজ, এবং এটা ঘটাবে। ভারত এতদিন কথা বলে না, আপনি কি দেখেছেন? ভারত এখন পর্যন্ত সরাসরি কোনো বক্তব্য দেয় নাই বাংলাদেশের, মানে ভারতের নিরাপত্তাজনিত কারণ বা বাংলাদেশের জন্য হুমকি হবে, একটা বক্তব্য দেয় নাই।
এই প্রথম তারা সরাসরি এত কিছু করলো, সেভেন সিস্টার খেয়ে ফেলবে, কলকাতা দখল করবে, তারপরেও কিন্তু ভারত কোনো বিবৃতি দেয় নাই। কিন্তু এখন ভারতের শুধু বিবৃতি দেয় নাই, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলে ফেলেছে যে আমরা বাংলাদেশের সাথে কোনো রকম ঝামেলা, যুদ্ধ, সংঘর্ষ চাই না। এবং এটা বলে শান্ত থাকলে হতো, তিনি সরাসরি বলেছেন যে ইউনূস সরকারকে গলা বাজি কম করতে বলেছেন এবং হিসাব করে কথা বলতে বলেছেন। সুতরাং এটা একটা থ্রেট, এবং যদি পাকিস্তান এবং তুরস্কের ইশারা সত্যি সত্যি ভারতের বিরুদ্ধে কোনো চিন্তা ভাবনা তারা করে থাকে, তাহলে ভারত অবশ্যই অ্যাকশনে যাবে। কারণ তার সিমটম হচ্ছে যেখানে কোনো কালে কিছু ছিল না সেখানে 3টা ঘাঁটি করে ফেলেছে। সুতরাং এটা তো বোঝাই যাচ্ছে যে তাদের পরিকল্পনাটা কি। ধন্যবাদ শেখ ফরিদ, আপনি চমৎকার বলেছেন। আমরা একটা জিনিস বলতে চাই, ডক্টর ইউনূস এখন শুধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতা না, তিনি বাংলাদেশের মুখপাত্র। তার প্রতি বক্তব্য, প্রতিটি ইঙ্গিত দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার একটা প্রশ্ন জড়িত থাকবে। রাজনাথ সিং এর এই আহ্বান শুধুমাত্র তার ব্যক্তিগত উপদেষ্টা, এটা একটি সিগন্যাল যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, যা আমাদের মনে করিয়ে দেয় শুধু যুদ্ধ নয়, বাক্য এক ধরনের অস্ত্র হতে পারে। সুতরাং সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। এই পিচাস ইউনূস বাংলাদেশকে আজ কেমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যে যুদ্ধ একদম সীমানাতে নিয়ে গেছে, সেখান থেকে আসলে বাংলাদেশ কিভাবে ব্যাক করবে সেটা একমাত্র বাংলাদেশের। আমি মনে করি তারা যদি উদ্যোগী হয়, তারা যদি এগিয়ে, তাহলে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরাও চাই না ভারতের সাথে যুদ্ধ হোক, আমরাও চাই না যে দেশটা যে পথে উন্নয়নের পথে গিয়েছিল, সারা বিশ্বে একটা রোল মডেল হয়েছিল, সেই পথ থেকে পিছিয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সুতরাং দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা বলবো যে আপনারা এগিয়ে এসে ইউনূসকে উৎখাত করে বাংলাদেশকে তার সঠিক পথে রাখেন, আদারওয়াইজ আমাদের জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। ধন্যবাদ, ধন্যবাদ দর্শক থাকার জন্য।